নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা দুটি গল্প। প্রথম গল্প, সবচেয়ে বেশি। ভুল মানুষেই করে। সত্যি বলতে গেলে মানুষের আসল ধর্মই ওটা। তবু এও না বলে পারা যায় না, সে ধর্মটা যেন একটু বেশিই মেনে চলে মানুষ। সারা জীবনই ভুল করে চলেও ক্ষান্ত হয় না। পুনর্জন্মকালের আগেও আবার সেই ভুলই করে বসে। পুরো একটা জীবন ভোর পৃথিবীটাকে দেখে শুনে অভিজ্ঞতা তো জন্মায় ঢের, তবু আবারও সেই পৃথিবীতে এসে পড়বার জন্যেই কি ছটফটানি। মানুষ হওয়ার কত জ্বালা তা জেনেও কীট পতঙ্গ পশু পক্ষী কিছু না হয়ে সেই মানুষ হবারই বাসনা। তারপর গিয়ে ধরুন, কে না জানে বিদেহী আত্মাদের গতি সর্বত্র। তাহলে পুনর্দেহ ধারণের আগে তো অনায়াসেই সবাই পৃথিবীর এ মুড়ো থেকে ও মুড়ো অবধি ঘুরে দেখে টুপ করে নিজের নিজের রুচিমাফিক পরিবেশের মধ্যে পড়তে পারত। কিন্তু কই, সে খেয়াল কজনের হয়? হয়তো যাকে একেবারে পৃথিবীর ও পিঠে মার্কিন মুলুকে মানায়, সে কিনা জন্মে বসে এ পিঠে বাংলা মুলুকের খড়দায় কি ভাট পাড়ায়। নয়তো বা একটু কাব্যি করেও বলা যায়, যাকে অর্থাৎ যে ফুলকে টেবিলের ফুলদানিতে মানায়, সে ফুল এসে ফোটে গোবর গাদায়। যে লগ্নে ভূমিষ্ঠ হয়ে পড়তে পারলে আজীবন সুখ ঐশ্বর্য অবধারিত, সেই লগ্নটাকে হেলায় ছেড়ে দিয়ে মানুষ হয়তো এমন সব লগ্নে জন্মে ফেলে, যাতে করে তা সে আর বিশদ করে বলবার কি আছে। সারা দুনিয়াটার দিকে তাকিয়ে দেখলেই বোঝা যায়, ভুল লগ্নে জন্মে জন্মে কি কাণ্ডই না ঘটাচ্ছে মানুষ। তাই বলছি, ভুল মানুষেই করে সত্যি, কিন্তু একটু যেন বেশিই করে। নইলে আমাদের অনন্তদার কি দরকার পড়েছিল গাইয়ে হবার? গাইয়ের বংশ, বাড়িতে গানের আবহাওয়া ছিল কখনো? বাপের পয়সা ছিল আমাপা? বাস করেছেন কখনো বেনারসে, লখনৌয়ে কি নৈহারে? কিছু না। তবু অনন্তদা মানে অনন্তবাবু মানে আর কি বাঞ্ছারাম অক্রুর দত্ত লেনের অনন্ত চাটুর্যের গাইয়ে হবার এমন দুরন্ত বাসনা হয়েছিল কেন? কিছুই না, ওই ভুল। এখন অনন্ত চাটুর্যে উঠতে বসতে সে ভুল স্বীকার করেন, হাঁপান আর বলেন, উহ, কি কাজই করেছি এই পোড়া লাইনে এসে। কিন্তু বললে কি হবে, ওই ভুলের ফসলেই ফুল ফুটিয়েছেন অনন্ত চাটুর্যে। পরিবেশের বহুবিধ প্রতিকূলতা সত্ত্বেও প্রাণান্ত পরিচ্ছেদ করে বড় বড় ওস্তাদের কাছে ধর্ণা দিয়ে দিয়ে গান শিখেছেন, রেওয়াজ করেছেন, আর সেই সাধনার জোরেই আজ একেবারে দেশ জোড়া নামী গায়কদের সারিতে গিয়ে বসেছেন তিনি। দেশের যারা আসল ছেলে ছোকরাদের তো অনন্ত চাটুর্যে বলতে ওর নাম কি জিভ দিয়ে জল পড়ে, আর তরুণীদের অনন্ত চাটুর্যেই একমাত্র হৃদয়ের রাজা। প্রথম প্রথম এই প্রবল ভালোবাসার পরিচয় পেয়ে অভিভূত হয়ে পড়তেন অনন্ত চাটুর্যে, বিগলিত হতেন। যে আসরে 2টি গান গাইবার কথা, সে আসরে 10টি গান গেয়ে আসতেন। কারণ সেটা আর তখন কিসের আসর কারুর মনে থাকতো নাকি না। অনুরোধের আসর ভেবে জনে জনে চালিয়ে যেত অনুরোধ, আর অনন্ত চাটুর্যেও রাখতেন সে আবদার। এখন অবশ্য আর সেদিন নেই। এখন 50 অনন্তদার পেরিয়েছে। এখন প্রশংসার প্রবল তোড়েও মাঝখানেও অনভিভূত হয়েই নির্বিকার বসে থাকতে পারেন। শর্তের বেশি একখানাও গান করেন না। আর ফাংশন শুনলে প্রথমেই বলেন, পারবো না, সময় নেই। এখন সকলেই জানে অনন্ত চাটুর্যের 1 ঘন্টার উপস্থিতির দাম 500 টাকা। কিন্তু দেশে ফাংশনও অফুরন্ত, আর দেশের লোকের টাকাও অফুরন্ত। তাই দোহাত্তা যেখানে যত ফাংশন হতে থাকে, তার সাংস্কৃতিক অনুষ্ঠানের একেবারে চূড়ায় নৈবেদ্যের উপর মন্ডার মতন থাকেন অনন্ত চাটুর্যে।
তাছাড়া আকাশবাণী আছে, গ্রামোফোন কোম্পানি আছে। অনন্ত চাটুর্যের আয়ের অঙ্কটা এখন দেশ শুদ্ধ সকলের আলোচনা আর তর্কের বস্তু। কিন্তু সত্যি কি যত রটে তত বটে? তবে আর অনন্ত চাটুর্যে হাঁকিয়ে হাঁকিয়ে বলেন কেন কি ভুলই করেছি? ব্যাপার একটা আছে। ব্যাপারটা এই, দেশে ফাংশন অফুরন্ত সত্যি, আর ডাংগুলি প্রতিযোগিতার আসরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সত্যি, এবং প্রায় সমস্ত অনুষ্ঠানেই অনন্ত চাটুর্যের উপস্থিতি অবধারিত, তা সত্যি। কিন্তু এটাও তো সত্যি, ওই সব ফাংশনবাহী ছেলের দল সকলে অনন্ত চাটুর্যের কনিষ্ঠ সহোদর। সমস্ত ছেলেরই অনন্তদা তিনি। 15 বছরের ছেলেটা এসেও যে এই 50 কাছে দুহাত জোর করে বলে, আপনি যাবেন না অনন্তদা? তাহলে আমাদের গলায় পা দিয়ে মেরে ফেলুন না কেন? টাকা, টাকার কথা বলছেন? কোথায় পাবো দাদা? কিন্তু টাকা নেই বলে আপনাকে পাবো না। বহু যুদ্ধ চলে, ঢালে আর তলোয়ারে। শেষ পর্যন্ত জিতে বাড়ি ফেরে তলোয়ারধারীরাই। অনন্ত গিন্নি বলেন, বেগার খাটতে খাটতে দেহ পড়ে গেল, তবু তু করে ডাকলেই সর্বত্র ছোটা চাই। বলি, ধোবার খরচটা বলেও তো একটা কথা আছে। এই যে মাসে 20-25টা মটমটে ধুতি পাঞ্জাবি আর জরিপার উড়ুনি মজুদ রাখতে হয়, এর দাম দেয় কে? তু করে ডাকলেই যে ছুটে যান না অনন্ত, ঢাল ভেঙে বিধ্বস্ত হয়ে পড়ে গিয়ে তবে যেতে শিকার পান বা পেতে বাধ্য হন, এ কথা আর গিন্নিকে জীবনে বোঝাতে পারেন না অনন্ত চাটুর্যে। এখন আর সে চেষ্টাও করেন না, চুপচাপ থাকেন। মহিলাটি একাই বকবক করেন। সে বকবকের মূল সূত্র এই, অনন্তকে ছেলে মানুষ পেয়ে সব্বাই ঠকিয়ে খাচ্ছে। মাঝে মাঝে যে 500 টাকার চেকগুলো এসে জমে, সেইগুলো মনের মধ্যে রেখে অনন্তর সমস্ত খাটুনির হিসেব কষতে থাকেন মহিলা, আর মাথা গরম করে মরেন। কার্যকতিকে তার সঙ্গেও আমার পরিচয় আছে। আমি বলি, কিন্তু বৌদি, যশ খ্যাতি স্তব স্তোত্র প্রশস্তি পুষ্পমাল্য এসবের তো মূল্য আছে। বৌদি সংক্ষেপে বলেন, অরুচি। আমি বলি, এই যে সরু সিরিঙ্গে বাঞ্ছারাম ও ক্রুরদত্ত লেনের মধ্যে রাত দিন তাবড়ো তাবড়ো লোক আর ইয়া ইয়া সব বড় বড় গাড়ি এসে ঢোকে, এতে আপনার পালটা 10 হাত উঁচু হয়ে ওঠে না? বৌদি আরও সংক্ষেপে বলেন, না। আর এই ফাংশন উপলক্ষে যে কত দেশ টেশ দেখা হয়ে যাচ্ছে দাদার, এটাও কি কম মজা? একাধবার সঙ্গে গিয়ে দেখলেও তো পারো কত মজা। এতক্ষণে আস্ত বড় একটা বলেন কথা বৌদি। আমি বলি, আমাকে লোকে পয়সা খরচা করে নিয়ে যাবে কেন? আমি তো আর গুণীজন নই। বৌদি বলেন, গুণীজনের ইয়ে ধরলে অভাজনও তরে। ওই তো বাইরের রোয়াকে দাঁড়িয়ে একদল পাণ্ডার সঙ্গে বাক্য বিনিময় হচ্ছে তোমার দাদার। বলো গে না, আমিও যাব। যাব এ সংকল্প না থাকলেও ভাবলাম, দেখি কে কোনখান থেকে এসে। বেরিয়ে দেখি বাক্য বিনিময় নয়, রীতিমতো বাকযুদ্ধ। দাদাও হারবেন না, তারাও ছাড়বে না। দাদার ঢালের যুক্তি সাংঘাতিক শরীর খারাপ, লো প্রেশার। ডাক্তার বলেছে ওই মে মাসের দুপুরের প্রচণ্ড গরমে বার্নপুরের মতো জায়গায় গিয়ে গান গাইতে হলে নিশ্চিত মৃত্যু। তলোয়ারের যুক্তি, কিন্তু আপনার গান না হলে আমরা এতগুলো লোক যে মারা যাব। আমরা ঘোষণা করেছি, কাঠ ছাপিয়েছি, সারা বার্নপুর এখন আশার আনন্দে থরথর করে কাঁপছে। কি আশ্চর্য, আমাকে না বলে কয়ে কাঠ ছাপিয়েছ মানে? উপায় ছিল না অনন্তদা, ওখানে প্রেস বড্ড গোলমাল করে, দেরি করে একেবারে মেরে ফেলে। জানি তো আপনার সহানুভূতি পাবই। তাই নাকি? সেটা জানলে কি করে? কথাটা আমার কানে খট করল, কিন্তু বার্নপুররা আতাত। ভরসা আছে দাদা। তাহলে টানা মোটরে নিয়ে যেতে হবে। এত গরমে ট্রেনে চড়ে গিয়ে রোদ্দুরে বসে গান গাইতে পারবো না। বেলা 4টে ফাংশন, ওখানে তো তখন লু চলে। দাদার কড়া কড়া চড়া গলা,
এরা আরও নরম। কি করব দাদা, ভাঙতে দেরি হলে ওদিকে আবার অসুবিধে, চোর ডাকাতের উৎপাত। বেশ, ঠিক আছে, যাব। দুটির বেশি গান গাইতে পারবো না, আর ওই যা বললাম টানা মোটরে। আপনার গাড়িটায় সুবিধে হবে না দাদা? দাদা ভুরু কুচকে বললেন, না। আহত হলাম। ভাবলাম, নাম করলে দেখছি সব মানুষই অহংকারী হয়ে যায়। ওরা কিন্তু আহত হলো না, বরং যেন মনে হলো এই উত্তরের জন্যেই প্রস্তুত ছিল। তাই সঙ্গে সঙ্গেই বলে উঠল, কিন্তু আমাদের যে মানে আর কি গাড়ির কথাই ছিল, হঠাৎ হলো কি সেক্রেটারির মা মারা গেলেন, আর যিনি প্রধান সম্পাদক তিনি হঠাৎ অসুখে পড়ে গেলেন। আর অনন্তদা হাত তুলে বললেন, থাক, আর বলতে হবে না। বুঝতেই পারছি অনেকগুলো হঠাৎ এসে তোমাদের গাড়িখানাকে উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু তাহলে আমি নিরুপায়, ট্রেনে যেতে পারবো না। ট্রেনে যাতে আপনার কোনো কষ্ট না হয় তা করব অনন্তদা, শুধু এবারটার মতো আমাদের মুখ রক্ষে করুন, ফার্স্ট ক্লাস টিকিটে। অনন্তদা বিরক্ত স্বর গোপন না করেই বলেন, ফার্স্ট ক্লাস টিকিটে নিয়ে যাবে সেটা এমন কিছু বাহুল্য কথা নয়, কিন্তু তাতে আমার গরমের কি আসান হচ্ছে? ট্রেনে যাতে ঠান্ডা পান তার ব্যবস্থা করব দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন, বলে প্রসন্ন হাসি মুখে দাঁড়িয়ে থাকে ছেলেগুলি। কিন্তু বাস্তবিকই দেখছি যশ আর অর্থ দাদাকে অমনীষী করে তুলেছে। তাই তিনি কিনা আবারও বলেন, ঠান্ডাটা পাচ্ছি কিসে তাই শুনি? এয়ার কন্ডিশন করা কোচে নিয়ে যেতে পারবে? আশ্চর্য ছেলেগুলির সহবত শিক্ষা! ব্যঙ্গ হাসি হাসল না, রাগ করল না, অপমানিত হয়েছে এমন ভাব প্রকাশ করল না। শান্ত নম্র কণ্ঠে বলল, আগে থেকে কিছু বলবেন না দাদা, দেখুন কি ব্যবস্থা করেছি। তবে এইটুকু আশ্বাস দিচ্ছি, ট্রেনের গরম আপনার লাগবে না। বুঝলাম, ওরা দাদা নির্দিষ্ট এয়ার কন্ডিশন কোচের ব্যবস্থাই করেছে আগে থেকে, তাই মুখে এমন প্রসন্ন হাসি, তাই এমন বুক জোর। আশ্চর্য ফাংশনের মহিমা! অনন্ত চাটুর্যের গান না হলে যে সে ফাংশন অচল, তাই বোধহয় অনুষ্ঠানে সারা বছরের জমানো পয়সা ঢালবে এই অনন্তদার স্বাচ্ছন্দ্য বিধারে। কিন্তু অনন্তদা, তিনি তো জানেন আমাদের দেশের এই সব ছেলেদের প্রতিষ্ঠানের কতটা ক্যাপাসিটি, তবু এই রকম চাপ দেন। নিজে যখন কোথাও যাতায়াত করেন, যান এয়ার কন্ডিশন করা কোচে। তবে কি আর কষ্ট, দুটো গান গাওয়া বই তো নয়, তাতেই এত বায়নাক্কা। মনে বুঝি বৌদির প্ররোচনাতেই দাদা এত চক্ষু চর্মহীন হয়ে উঠেছেন। যাক বাবা, জীবনে কখনো ওসব দামি গাড়িতে চড়ার সৌভাগ্য হয়নি। গুণী ব্যক্তি নই যে পরের ওপর দিয়ে আরাম আয়েসটা চলে যাবে। তাই ভাবলাম, ট্রেনে ওঠার সময় দাদার সঙ্গে দেখা করতে যাওয়ার ছুতো করে দেখে আসি ব্যাপারটা। গেলামও। তারিখ সময় জেনে রেখেছিলাম, সোজা হাওড়া স্টেশনেই চলে গেলাম। গিয়ে দেখি অনন্তদা স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে বচসা চালাচ্ছেন। মনে হলো সে কিছু পেতে চাইছে, দাদা দিতে চাইছেন না। কি ব্যাপার? ব্যাপার এই যে ছেলেটি দাদাকে বাড়ি থেকে নিয়ে এসেছে সে ট্যাক্সি থেকে নেমেই নোট ভাঙাতে গেছে তো গেছে, আজও গেছে কালও গেছে। ড্রাইভার দাদার ওপর খাপ্পা। কতক্ষণ দাঁড়াবে সে? আমি বুঝি খাপ্পা হওয়াটা অন্যায়ও নয়, তাই বলি, বেশ তো অনন্তদা, আপনার কাছে খুচরো না থাকে আমি আপাতত দিয়ে দিচ্ছি, ছেলেটি এলে নিয়ে নেব, বলে বার করে মিটিয়ে দিই। অনন্তদা গম্ভীরভাবে দুটি কথা বলেন, আমার কাছেও খুচরো আছে, ছেলেটি আসবে না। অর্থটা হৃদয়ঙ্গম হলো না। টাকা আছে অথচ ছি! অবশ্য পরের কথাটার অর্থ হৃদয়ঙ্গম হলো, কারণ ছেলেটি সত্যিই আর এলো না, সত্যিই তাকে আর দেখা গেল না। ওদিকে ট্রেন ছাড়ে ছাড়ে। ব্যাপার কি? আমি উদ্বিগ্ন মুখে বলি, ছেলেটির কিছু বিপদ আপদ হয়নি তো? দাদা অধিকতর গম্ভীর মুখে বললেন, নিশ্চিন্ত থাকো,
কি জানি বাবা। ট্রেন নড়ে উঠল। বেকুবের মতো দাঁড়িয়ে আছি দুজনে। মুহূর্তে যেন মাটি ফুঁড়ে ওঠার মতো কোথা থেকে ছুটে এলো সেই প্রথম দিনকার ছেলেগুলি। এসেই এই যে এসে গেছেন, এই যে এসে গেছেন বলে হৈ হৈ করে অনন্তদাকে একেবারে ঘিরে ধরে প্রায় পাঁজাকোলা করে একখানা সাধারণ সেকেন্ড ক্লাস কামরায় ঢুকিয়ে দিয়ে একযোগে ঘটাঘট প্রণাম করে নেমে পড়ল হুড়মুড়িয়ে। নেমে পড়ে চেঁচিয়ে বলল, আবার ওখানে গিয়ে দেখা হবে দাদা, পাশের কামরায় রইলাম আমরা। গাড়ি ছেড়ে দিয়েছে। পঞ্চাশোর্ধ্ব অনন্ত চাটুর্যের কাতর কাতর মুখটা জানলায় ঝুঁকে আসে। আমার টিকেট। টিকেট মনে হলো শব্দটা জীবনে এই প্রথম শুনল ওরা। খালি একজন বলে উঠল, আমরা তো কিছু জানি না। জানে সন্তোষ, যে আপনাকে বাড়ি থেকে আনতে গেছিল। সে কোথায়? সে কোথায়? তাই যদি, আরে ওই তো সন্তোষ আসছে। দৌড় দিল তারা 111-র উদ্দেশ্যে। গাড়ি গতি নেয় নেয়, কিন্তু রেলগাড়ির গতিতে ছুটে আসছে সেই সন্তোষ, সাদা কাগজের রোল মতো কি একটা হাতে নিয়ে। ছুটছে যেন পড়ে কি মোড়ে। অথচ সত্যি বলতে কি, এতক্ষণ ছেলেটির আচরণ সম্পর্কে কত কী না ভাবছিলাম। এই তো, ভুল করাই যে আমাদের স্বভাব, এটা তার একটা প্রমাণ। আর সবচেয়ে বেশি ভুল করি বোধহয় মানুষের বিচারের বেলায়। কি যে কখন কোন অবস্থায় পড়ে। সন্তোষ আমাকে চেনে না, গায়ে ধাক্কা মেরে ছুটে চলে গেল অনন্তদার উদ্দেশ্যে। গাড়ি গতি নিয়েছে। ছেলেটিও চলে এসেছে অনন্তদার জানলার নিচে, হাতে সেই সাদা রোল মতো জিনিসটা। এগিয়ে ধরেছে গাড়ির জানলার দিকে। বাতাসের বেগে ওর কথাগুলো কাটা কাটা শোনাচ্ছে। ভালোই করেছেন, গাড়িতে উঠে পড়েছেন, আমার দেরি হয়ে গেল। হা হা হা, আপনার জন্যেই। গরমে আপনার যাতে কোনো কষ্ট না হয় তা দেখতে হবে তো। বেছে বেছে কচি থর খিনে আনলাম, গাড়িতে বসে বসে চিবোবেন। খুব উপকারী, লু লাগার ওষুধ। ঘানের গলা ঠিক থাকবে, শরীর ঠান্ডা হবে। নমস্কার। গাড়ি দৌড়তে শুরু করেছে। জানলায় একখানা বিপন্ন মুখ, চশমা খোলা, চুল উঠছে। কিন্তু আমার টিকিট? কিন্তু প্রশ্নের উত্তর কে কোথায় দেবে? গাড়ি তো চোখ ছাড়া। সন্তোষ মিনিট খানেক নামের অনুরূপ মুখ ও ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে পকেট থেকে দেশলাই আর সিগারেট বার করে। সরে আসি আর ভাবতে থাকি, হ্যাঁ সত্যি, সবচেয়ে ভুল করি আমরা মানুষকে বিচারের বেলায়। কারণ ঠিকই জানি এর পরও অনুরূপ ক্ষেত্রে অনন্তদার বাক্যে মধু এবং দৃষ্টিতে স্নেহ সুধারসের অভাব দেখলেই তাঁর অহংকার বৃদ্ধির সমালোচনা করব। বলবো, যশ আর অর্থই মানুষকে ছোট করে আনে। আজকের দ্বিতীয় গল্প, অপচয়। বিলু কাকা কেন বাসা বদল করলেন আমি আগে জানতাম না। আর 5 জনের মতো আমিও আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ভবানীপুরের অমন খাসা বাসাটা ছেড়ে দিয়ে তিনি বেহালায় গিয়ে উঠেছেন শুনে। ভবানীপুরের বাসায় ওর কোনো অসুবিধেও তো শুনিনি কোনো দিন। দিব্যি বড় বড় ঘরওয়ালা আলো হাওয়াদার বাড়ি। হবে না কেন, প্রাক যুদ্ধ আমলে ভাড়া নেওয়া যে। আমরা তো বলতে গেলে জ্ঞান থেকেই দেখছি বিলু কাকার ওই বাসা। তবে কি নতুনের প্রলোভনে? ভাবলাম একদিন গিয়ে দেখেই আসা যাক কেমন বাসা পেয়েছেন বিলু কাকা। বেরোলাম একদিন রবিবারের সকালে। হুরে বাবা, সে কি এখানে? যাচ্ছি তো যাচ্ছি। আত্মীয় বন্ধুর আর একদিন এসে 2 দিন আসতে বাসনা হবে না। ভেবেছিলাম বাসাটা বোধহয় খুব জোরদার জমকালো একখানা বাগিয়েছেন। ও হরি, সে সবও কিচ্ছু না। নতুন বাড়ি বটে, কিন্তু নেহাত সাদাসিধে মাঝারি। বরং ঘরগুলো আগের বাড়ির চাইতে অনেক ছোট ছোট। হবেই তো, যুদ্ধোত্তরকালের তৈরি বাড়ি যে। মানুষের মন যে ক্রমশই কত ছোট হয়ে যাচ্ছে তার প্রমাণ তার ঘরের মাপ।
শুধু যে পয়সার হাত ছোট হয়ে যাচ্ছে বলেই ঘর ও হাতের বহরে ছোট হয়ে যাচ্ছে লোকের, তাই বা বলি কি করে? টাকার যার অভাব নেই, টাকায় যার দরকার নেই, ব্যাংকে যার টাকা ধরছে না, সেও তো বাড়ি বানাতে বসে দরাজ দরাজ ঘর দালানের কথা ভাবতে পারছে না। জমিটা কেটে কুটে কখানা পায়রার খোপ বানাতে পারলে ঘর ভাড়াটে বসানো যায়, তারই অঙ্ক কষছে। তা ক্রমশ সবই মানিয়ে নিচ্ছে মানুষ, ওর মধ্যেই কুলিয়ে গুছিয়ে নিতে শিখছে। মনের মাপে ঘর পেয়ে বরং স্বাচ্ছন্দ্যই বোধ করছে। দরাজ দরদালানের বাহুল্য বিস্তৃতি সহ্য করবারই ক্ষমতা আর থাকছে না মানুষের। তবু অবাক না হয়ে পারলাম না। ভাড়া শুনে অবাক হলাম। বলি, ব্যাপার কি বিলু কাকা? হঠাৎ অমন বাসাটা ছেড়ে দিয়ে এই ধারধারা গোবিন্দপুরে এসে এরকম অগ্নিমূল্যে? হঠাৎ নয় টুনু, হঠাৎ নয়। বিলু কাকা এদিক ওদিক তাকিয়ে গলা খাটো করে বলেন, তোদের খুঁড়ি এদিকে নেই তো? বলছি হঠাৎ নয় টুনু, অনেক দিনের ধুমায়িত বহ্নি, অনেক দিনের পুঞ্জীভূত বেদনা, অনেক দিনের চাপার আগের যন্ত্রণা থেকেই এই অগ্নিকাণ্ডের উদ্ভব। পুরনো পাড়া ছাড়তে কি আমার কষ্ট হয়নি? হয়েছে। মাস মাস এতগুলো টাকা বাড়তি খরচা করতে কি কষ্ট হচ্ছে না? হচ্ছে। তবুও বেঁচেছি, বুঝলি টুনু। ও পাড়া ছেড়ে এই গোবিন্দপুরে এসে বেঁচেছি। শুধু অসুবিধার মধ্যে তোদের বিলু খুড়ি পুরোপুরি নন কোঅপারেশন চালাচ্ছে। সে কি? আর বলিস কেন, আমি নাকি ইচ্ছে করে ওকে বনবাসে নিয়ে এসেছি, গারদে পুড়েছি, আর ওসব অনেক অভিযোগ। কিন্তু খুড়িমার যদি এত অমত, এলে কেন এখানে? এলাম কেন? বিলু কাকা উদ্দীপ্ত স্বরে বলেন, এলাম কেন? দেখছো, তাকিয়ে দেখছো আমার এই বইয়ের আলমারিগুলি? দেখছো ওর মধ্যের ওই সাজানো গোছানো বইগুলি? ওই ওদের জন্যই, ওদের রক্ষা করতেই পাড়া ছাড়তে হয়েছে আমাকে। জানি বইয়ের শখ বিলু কাকা চিরদিনের। ওর ওই মাঝারি আয়ের মধ্যে থেকেই বই কিনে কিনে জমিয়ে ফেলেছেন প্রচুর। এক লাইব্রেরি বই। এই নতুন বাসায় সবচেয়ে যে ঘরখানা ভালো আর বড়, সেইখানাই বিলু কাকা বই রাখতে নিয়েছেন। এসব তো বুঝলাম, কিন্তু পাড়া ছেড়ে বাসা বদলানোর অর্থ কি? কি হচ্ছিল ওই বাড়িতে? উই, আরশোলা, ইঁদুর? উহুঁ, ওসব কিচ্ছু না, বুঝলে টুনু, ওসব কিচ্ছু না। বিলু কাকা আরও উদ্দীপ্ত স্বরে বলে ওঠেন, স্রেফ মানুষ, মানুষের হাত থেকে রক্ষা করতে। মানুষের হাত থেকে? তবে না তো কি, ওই তোমার খুড়ির অনুগত, অনুরক্ত আর অনুচরদের হাত থেকে রক্ষা করতে। পাড়া শুদ্ধ, দেশ শুদ্ধ সমস্ত মহিলা তোদের খুড়ির বান্ধবী, আর সমগ্র ছেলে মেয়ে ওনার বোনপো বোনঝি, বুঝলি? কারুর কাছেই নাকি উনি মুখ এড়াতে পারেন না। সবাইকে উনি বই সাপ্লাই করবেন। ভেবে দেখো টুনু, এসব বই আমার বুকের হাড়, আমার গায়ের রক্ত, আমার উনি কিনা। কি আমার নামে রামায়ণ গাওনা হচ্ছে তো? বলতে বলতে বিলু খুড়ি ঘরে ঢুকলেন, আমার জন্যে চা জল খাবার হাতে করে। ঠক করে টেবিলে নামিয়ে দিয়ে বললেন, ঢের ঢের লোক দেখেছি টুনু, তোমার এই কাকাটির মতন লোক আর দেখলাম না ত্রিভুবনে। জন্ম শুনে আসছি, ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে। আর উনি কিনা কাউকে একখানা বই পড়তে দিয়েছি তো একেবারে বুক ফেটে। কথা শেষ করতে দিলেন না বিলু কাকা। হাই তুলে বলে উঠলেন, থামো থামো, একে একে কাটান করতে দাও। প্রথম নম্বর ধনবান, আমি তা নই। গরিব বেচারা আমি, নেহাত শখের দায়ে। দ্বিতীয় নম্বর জ্ঞানবান। তোমার ওই বান্ধবী আর বোনপো বোনঝির দলকে যদি জ্ঞানবান বলতে হয়, তো মুখ্য কাকে বলে তা তো আমার জানা নেই। মুখ্য? এবার থামালেন খুড়ি। মুখ লাল করে সেই মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, সব্বাই তারা মুখ্য? আলবাত। বিলু কাকা চেঁচিয়ে ওঠেন, যারা বইয়ের যত্ন জানে না,
বই ছেঁড়ে ময়লা করে, পাতা মোড়ে, হারায়, পরের বই নিয়ে ফেরত দিতে ভুলে যায়, তারা শুধু মুখ্যু নয়, গোমুখ্যু, গণ্ডমুখ্যু, আকাটমুখ্যু। বিলুখুরির মুখ আরও লাল হলো। বই নিয়ে ফেরত দিতে ভুলে যায়? কত বই তোমার হারিয়েছে? অন্ততপক্ষে ৩০-৪০ খানা। এই ১০০০ খানা বইয়ের মধ্যে ৩০-৪০ বুঝি খুব বেশি হলো? হলো কি না হলো সে আর বুঝবে কোথা থেকে? মুখ্যদের সঙ্গে মিশে মিশে তুমিও যে গোল্লায় গেছ। আমার উপস্থিতি সম্পূর্ণ বিস্তৃত হয়ে ওরা পরস্পর বাক্যবাণ বর্ষণ করতে থাকেন। নিজেকে নিতান্ত বিপন্ন মনে না করে পারি না। দাম্পত্য কলহের দর্শক হওয়ার মতো বিড়ম্বনা জগতে আর কি আছে? ব্যস্ত হয়ে বলি, আচ্ছা বিলু কাকা, আজ তাহলে ওঠি, আবার আসবো একদিন। বিলুখুড়ি হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে ওঠেন, আর তুমি এসেছো টুনু, কেউ আসে না বুঝলে। এই এতদিন এসেছি, কিন্তু কেউ একবার উঁকিও মারেনি। এই তুমি এলে তাই একটা চেনা মুখ দেখলাম। ওখানে আমার বোনের বাড়িটা কাছে ছিল, ভাইজি শ্বশুর বাড়ি কাছে ছিল, কত যাওয়া আসা ছিল। ছিল বলেই তো বিপদ ছিল। বিলু কাকা গাঁক গাঁক করে ওঠেন। তারা এলে একেবারে আলমারির কপাট দুহাট করে ধরে না দিলে হতো না যে। কতদিন বলেছি, দেখো কেউ বই চাইলে বলো আলমারির চাবি হারিয়ে গেছে। তা বলতে পারবেন না, মান খাটো হবে। না, তা হবে কেন? খুব উজ্জ্বল হবে মুখ। আলমারির চাবি হারিয়ে গেছে, আলমারির চাবি কর্তা পকেটে করে নিয়ে অফিস গেছে, এসব কথার মানে জানে না লোকে। কেমন? বেশ তো, জানলেই তো ভালো। বিলু কাকা বলেন, বুঝে গিয়ে আর চাইবে না। শুধু বই চাইবে না নয়, বিলু খুড়িমা পুরোপুরি কেঁদে ফেলে বলেন, তোমার বাড়িতেও আর জন্মে আসতে চাইবে না। বেশ তো, তাই হয়েছে, যা চেয়েছ তাই হয়েছে। আর আসছে কেউ? তোমার কি, তুমি তোমার বই ধুয়ে ধুয়ে জল খেও, আমি এই বনবাসে পড়ে থাকি। কি যে বলি ভেবে না পেয়ে বলি, তা সত্যি বিলু কাকা, খুড়িমার একটু কষ্ট হচ্ছে। কষ্ট মানে? বিলু কাকা সহানুভূতির হাওয়াটুকু পর্যন্ত নস্যাৎ করে দেন। নিজে পারে না বসে বই পড়তে। এই যে বইয়ের পর্বত, কখানা ও নিজে পড়েছে বলুক। এই তো এবার আবার রবীন্দ্র রচনাবলী আসছে, সারা জীবনে পড়ে শেষ করতে পারবে সেই বই? সেসব ইচ্ছে নেই, খালি প্যান প্যানানি। আমার আড্ডা গেল, আমার লোক সমাজ গেল, আমার সমিতি গেল। হাহ, সাথে কি আর বলেছি মুখ্য? আর বসে থাকা সম্ভব নয়, উঠে পড়ি। বিলু কাকা দরজা পর্যন্ত এসে বলেন, আসিস মাঝে মাঝে, এই তোকেই আমি একটু ভালোবাসি, তোর আশার মধ্যে কোনো স্বার্থগন্ধ নেই। বুকটা ধড়াস করে উঠল। যদিও বিলু কাকার বই সম্পর্কে সমস্ত অনুযোগ অভিযোগ শুনলাম, তবু মিথ্যে বলবো না, রবীন্দ্র রচনা বলি সংবাদটা মনটাকে আলোড়িত করে তুলেছিল। ভাবছিলাম আমি তো বই নিয়ে ছিঁড়বও না, হারাবও না, নিয়ে ফেরত দিতেও ভুলে যাব না। আমি চাইলে কি আর বিলু কাকা আপত্তি করবেন? তা বোধহয় করবেন না, প্রসন্ন মনেই দেবেন। জন্মে কখনো কোনো বই চাই না তো, কিন্তু বিলু কাকার শেষ কথাটায় সে আশা নির্মূল হলো। তারপর কতদিন যেন কেটে গেছে। কি একটা দরকারে বিলু কাকার আপিসে এসে শুনি উনি কিছুদিন থেকে ছুটিতে আছেন, অসুস্থ। তাই তো খবর নেওয়া উচিত। আবার গেলাম, দেখি ওর বইয়ের ঘরেই শুয়ে আছেন। আমাকে দেখে যেন হাতে চাঁদ পেলেন। তুই এসেছিস টুনু? ওহ, চেনা মুখ না দেখে দেখে প্রাণটা যেন খাবি খাচ্ছিল কদিন। ছুটিতে আছি জানিস তো? জানলাম তোমার আপিসে গিয়ে। অফিসে গেছিলি? দেখছি তুই আমাকে সত্যি ভালোবাসিস। কেন, আর কেউ আসে না নাকি? বিলু কাকা একটু থেমে বলেন, একেবারে আসে না বললে ভুল হবে। এসেছিল আমার শালি, আর শালার মেয়ে এসেছিল একদিন। পুরনো পাড়া থেকে তোদের খুড়ির বান্ধবীরাও কেউ কেউ, পাতানো বোন পোড়াও কজন এসেছিল। কিন্তু কেন জানিস? বিলু কাকা চেঁচিয়ে ওঠেন, ওই বই, আর কি কি নতুন বই কিনেছি তার খোঁজ নিতে। একেবারে মুটে করে নিয়ে যেতে চাই বুঝলি। বলে ২-৪খানা নিয়ে গেলে এত দূর আসার মজুরি পোষাবে না। আমিও তেমনি এক ধার থেকে সবাইকে বলে দিয়েছি, হবে না, বই টই নিয়ে যাওয়া হবে না। ব্যাস,
কাঠকয়লার মতো মুখ করে চলে গেছে, আর আসেনি কেউ। আর সেই অবধি তোদের খুড়িও আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে। শরীর খারাপ হয়ে পড়ে আছি, একটা চেনা মুখ দেখতে পাই না। বিলু কাকার কণ্ঠে ভারী একটা হতাশা। কি বলা যায় সান্ত্বনা দিতে? তাড়াতাড়ি বলে উঠি, তা এই সময় তো তোমার সব বইগুলো পড়ে ফেলতে পারো বিলু কাকা, রচনাবলীও কিনেছ দেখছি। তা কিনেছি। বিলু কাকা একটা নিঃশ্বাস ফেলে বলেন, ওর জন্য একটা নতুন আলমারিও কিনলাম। কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কি জানিস টুনু, ওই বইগুলোর জন্যে সব্বাইকে পর করে দিয়ে আমার কি হলো? হ্যাঁ, তো বই আমি কি সব পড়ে উঠতে পারবো? কতদিনে পড়ব? আর সবচেয়ে যে চিন্তাটা মনকে বিঁধছে, এই অমূল্য সম্পদ শুধু সাজিয়ে সাজিয়ে আলমারি বন্দি করে তুলে রেখে আর একলা ভোগ করে কি এর যথার্থ দাম উঠবে? এটা কি সম্পদের অপচয় নয়? ভাবছি, কদিন ধরেই ভাবছি। এই ঘরেই শুয়ে আছি কি না তাই তাকিয়ে তাকিয়ে ভাবছি, সমস্ত বই যদি আমি পড়ে ফেলি তা কি হলো? একজন পড়লেই কি বইয়ের সার্থকতা শেষ? আমি যদি ফুল গাছ পুঁতে কাউকে সে ফুল তুলতে না দিই, যদি পুকুর কাটিয়ে সে পুকুর কাঁটা বেড়ায় ঘিরে রাখি, কি লাভ হয় গাছ পুঁতে পুকুর কাটিয়ে? সত্যি বটে, আমার বই ময়লা হচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল, কিন্তু এই যে বইগুলো আমার নিজের পয়সায় কিনেছি, শুধু এই অজুহাতে এই জ্ঞানের ভাণ্ডার থেকে, এই আনন্দের ভাণ্ডার থেকে অনেককে বঞ্চিত করছি। যতজন এ থেকে যে জ্ঞান, যে আনন্দ ভোগ করতে পারত, তা করতে না দিয়ে একলা ভোগ করতে চাইছি। এতে কি আমি নিজে ময়লা হয়ে গেলাম না? ছিঁড়ে গেলাম না? হারিয়ে গেলাম না? এত বড় লোকসানটার কথা না ভেবে আমি শুধু স্থূল লোকসানটার কথাই এতদিন ভেবে এসেছি টুনু। বিলু কাকার মুখটা দেখে কেমন মায়া হলো। তাড়াতাড়ি বললাম, কিন্তু বই নষ্ট করাও তো ঠিক নয়। তা নয় সত্যি, কিন্তু ঠিক যে নয় সে শিক্ষা কই? বইকে ভালোবাসবে, ভালোবাসতে শিখবার শিক্ষা এখনো আসেনি আমাদের। আর সে যাক, রচনাবলী থেকে কিছু নিয়ে যাবি টুনু? নিস তো, নে না। মনটা দুলে উঠল, বুকটা কেমন কেঁপেই উঠল, তবু বলতে পারলাম না দাও। বললাম, থাক না, তাড়াতাড়ি কি? কেন বললাম তা জানি না, লোভ তো হয়েছিল। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ।